সিরাজগঞ্জ জেলার নওগাঁ মাজার। এখানে প্রতি শুক্রবার বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আসেন তাদের মানত সম্পন্ন করতে। আমিও আসি তেল নেই মাথায়, জানলা আমার গম দিল। তেল আপনি মাথায় নেন? মাথায় লে, গায়ে হাত পাইলে। এখান থেকে? হ্যাঁ, ওই পাথর। বন্ধুরা, এই একটি পাথর বিভিন্ন ধর্ম এবং বর্ণ মিলে কিভাবে একসাথে একটি সময়ের গল্প হতে পারে, এই রূপরেখায় কিন্তু আজকে খুঁজবো এবং বের করব এই স্থান থেকে। বন্ধুরা, সিরাজগঞ্জ জেলা সেই বিখ্যাত রানী তারা বিবির তারাস থানার নওগাঁ গ্রাম থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মোহাম্মদ হাসান আলী। আজকে এই গ্রামে এসেছি। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যর পাশাপাশি এই গ্রামে অলৌকিক কাহিনীর ভরপুর, যেখানে সুলতানি আমল থেকে এখানে একটি মসজিদকে নিয়ে ভেদাভেদ রয়েছে, যেখানে ভিন্ন ধর্মের মানুষ একই পাথর, একটি পাথর নিয়েই, একটি সভ্যতা নিয়েই সেখানে গল্প। আর এই পাথরকে নিয়ে রয়েছে নানা রকম কাহিনী, নানা রকম অলৌকিক ঘটনা। সেই অলৌকিক ঘটনাগুলোই এই গ্রামে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। হাসি মুখে বিদায় দিলেও আমার উদ্দেশ্য আজকে ভিন্ন রকম, ভয়ানক এবং আতঙ্কিত। যেখানে যাচ্ছি সেখানে মন্দির নাকি মসজিদ তা নিয়ে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা। সেই সাথে সেইখানে থাকা পাথরগুলো নাকি স্থানান্তর করলে হয় মৃত্যু। সেই কুসংস্কার ভাঙতেই আজকে আমি যাচ্ছি সেইখানে থাকা পাথর প্রতিস্থাপন করার জন্য। ঢাকা রাজশাহী সড়কের মাঝবর্তী চলনবিলের সৌন্দর্যের রূপরেখা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই অপরূপ সৌন্দর্যের মহাসড়ক। যেখানে ঢাকা থেকে এবং রাজশাহী থেকে যাতায়াত করা যাত্রীগুলো বিশ্রামের পাশাপাশি চলনবিলের সৌন্দর্য এখানে দাঁড়িয়ে উপভোগ করেন। চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছি তারাস থানার নওগাঁর শরীফাবাদে। আমার নিজ বাড়ি তারাস উপজেলার মধ্যে হওয়ায় খুব একটি সময় লাগলো না এই গ্রামে পৌঁছাতে। তবে এর আগে বহুবার গিয়েছি ভাঙা মাজার দেখতে, শুধু শুনেছি আর দেখেছি পড়ে থাকা পাথরগুলো। কিন্তু আজকে যাচ্ছি এই পাথরগুলোর কুসংস্কারে ভরা নাকি আসলেই বাস্তব, সেটাই দেখার জন্য। আউলিয়ার গ্রাম যে এত সুন্দর সবুজ প্রকৃতি নিয়ে খুব সুন্দর দৃশ্য ধারণ করেছে তা আমার আগে কখনো নজরেই আসেনি। এই সুন্দর দৃশ্য যেন দেখে মুগ্ধ হবার মতো। তবে হ্যাঁ, বলেই রাখি, এই গ্রামটি শুধু পীর আউলিয়ার নয়, এখানে বাংলাদেশের ৭১ সালের যুদ্ধের ৭ নম্বর সেক্টর হিসেবে অন্যতম যুদ্ধ সেক্টর হিসেবে পরিচিত ছিল। এ ভাই, ভাঙা মাজার কোথায়? এই সামনে ভাঙা মাজার কোথায়? কোন সাইডে? পিছনে? এই রাস্তা সোজা মাজারে গেছে। দুদিন আগে এসেছিলাম এই জনপদে। শর্টকাট রাস্তা ধরার জন্য চিনতে অসুবিধা হয়েছিল আমাদের। তবে অল্প সময়ে আমরা পৌঁছে গিয়েছি এই জনপদের একদম আসল গন্তব্যে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন মিলন ভাই। আসলাম, এই সেই মিলন ভাই। মিলন ভাই এই অঞ্চলের যে পাথর নিয়ে অলৌকিক কাহিনীগুলো রয়েছে সেগুলোই ঘুরে ঘুরে দেখাবে। চলুন আমরা দেরি না করে সরাসরি সেই অঞ্চলের দিকে রওনা দিই। বা এখান থেকে তো হেঁটে যেতে হবে না? ঠিক আছে। খুব একটি সময় না নিয়েই মোটরসাইকেলটি মিলন ভাইয়ের বাসায় রেখে রওনা দিলাম সেই ভাঙা মাজারের দিকে। আর যেতে যেতে শুনে নিলাম মিলন ভাইয়ের কাছ থেকে এই ভাঙা মাজারের উত্থান পাথান। আমাদের সেই কাঙ্ক্ষিত যে ভাঙা মসজিদ, আমরা এখানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ভিতরে না গেলে বুঝতে পারবেন না, ভিতরে গিয়ে অনেক অনেক কিছুই আছে। তবে এখানে দর্শনার্থী কেমন হয় ভাই? আসলে আজ বৃহস্পতিবার, শুক্রবার দিন আমাদের মাজার শরীফে, শাহ শরীফ জিন্দানে অনেক লোক আসে।
সেই প্রেক্ষিতে আমাদের এখানে ভাঙা মসজিদে অনেক লোক এখানে সমাগম হয়। তাছাড়া আর বাদ বাকি দিনগুলোতে যেমন আসে অনেক লোকই আসে, যাদের মানত থাকে, কিছু বিষয় থাকে, এরা ওদের উদ্দেশ্য সাধন করার জন্য এখানে আসে। সব থেকে বেশি এখানে আয়োজন হয় কি মানে এই মাজারকে কেন্দ্র করে বাৎসরিক কোনো? হ্যাঁ, আমাদের এখানে ওরস শরীফ হয় প্রত্যেক বছরের চৈত্র মাসের প্রথম সপ্তাহের শুক্রবারে। তাও আমাদের এখানে লোকজন আসে, উপস্থিতি তো কেমন থাকে? লক্ষ লক্ষ লোক আসে। তো বন্ধুরা, মিলন ভাই আমাদেরকে এই মাজারটি ঘুরে ঘুরে দেখাবেন। আমরা একদম মাজারের প্রান্তে চলে এসেছি, আর মিলন ভাইয়ের বাসা কিন্তু এটাই এই গেট, এটাই গেট, মাজারের পাশে। এটাই আমাদের গেট। এটা দিয়ে প্রবেশ করতে হবে। হ্যাঁ, এটাই গেট। এই ভাঙা মাজারে প্রবেশ করে শুনশান নীরবতা দেখে মনের মধ্যে যেন খারাপ লাগা সৃষ্টি হলো। ভেবে নিয়েছিলাম হয়তো দেখাতে পারবো না এই স্থানে আসা মানুষদের মানত করার দৃশ্যপট, কিন্তু ভাগ্যের কি পরিহাস, অল্প সময়ের মধ্যে এখানে মানত করার জন্য আসতে শুরু করেছেন কিছু দর্শনার্থী। তাদের এই কার্যকলাপগুলোই হয়তো পরিপূর্ণভাবে তুলে ধরতে পারবো। দীর্ঘ বছর ধরে প্রচলিত রয়েছে এই পাথরে নাকি তেল দিয়ে সেই তেল আবার সংরক্ষণ করে হাতে পায়ে নিলে সকল ধরনের রোগ ব্যাধি নাকি ভালো হয়ে যায়। তাই তো এনারা এসেছেন পাথরে তেল দিয়ে সেই তেল সংরক্ষণ করার জন্য। আচ্ছা, এই তেল এখানে ঢাললেন, আবার উঠাচ্ছেন কেন আপনি? নিয়ে যাব মানে তাতে পায়লার লেগে। আচ্ছা, এই তেল নিয়ে কি হবে? সকল কিছু সারা এখানে। আচ্ছা, এটা কি আপনার কুসংস্কার মনে হয় না? যেখানে আমাদের নবী সাহেব বলে দিয়েছেন আমাদের অসুস্থ হলে সুস্থ হওয়ার উপায় কিন্তু একটাই, উনি ঝাড়া ফুট দিতেন, এটা সত্য কথা। কিন্তু পাশাপাশি উনি কিন্তু গাছ গোছালি দিয়ে ওষুধ যে তৈরি হতো, এই ওষুধ সেবনের মাধ্যমে কিন্তু উনি চিকিৎসা করতেন। তো আপনি যে এই তেলগুলো নিচ্ছেন, এটা আসলে কুসংস্কার কিনা, বা আপনারা কি এই তেল নিয়ে কোনো ধরনের উপকার পাচ্ছেন কিনা? হয়তো উপকার পাচ্ছেন? হ্যাঁ, হয়তো। কিছুক্ষণ আগে একজন কিন্তু অভিযোগ করলো যে উনি এই তেল নিচ্ছেন, এখনো সুস্থ হচ্ছেন না। আপনারা এসেছেন কোথা থেকে? আমরা ভাঙুরা থেকে। এখানে শুধু তেল দিয়ে নয়, অনেকে আবার মোমবাতি প্রজ্বলিত করে মনের আশা পূরণের জন্য মানত করে থাকে। আচ্ছা, এই মোমবাতিটা প্রজ্বলন কেন করা হলো, জ্বালানো হলো কেন? মানুষজন দেয়। শুধু মানুষজন দেয় এই জন্য? বিশেষ কোনো কারণ জানেন? কারণ ছাড়াই এখানে পড়ে থাকা পাথরগুলো কোথায় থেকে এলো, আর এই কুসংস্কারী বা কোথায় থেকে উৎপন্ন হলো, তার সকল কিছু জানতে তার পিছনের ইতিহাসগুলো ঘেঁটে দেখতে চাই আমি। বন্ধুরা, এই স্থানটি বাংলার ধর্মীয় সম্প্রীতি ও পরিবর্তনের এক জীবন্ত সাক্ষী। এখানে পাথরের গায়ে প্রাচীন যে চিত্রগুলো রয়েছে এবং যে চিত্রগুলো দেখা যাচ্ছে, তা প্রমাণ করে এখানে এক অন্য কোনো সভ্যতার অস্তিত্ব ছিল। পরবর্তীতে সুফি সাধকের আগমনের পর এখানে নতুন একটি রূপ নিয়েছে। সেই নতুন রূপটি হয়তো এই মসজিদটি। তবে এখানে তীর্থস্থান হিসেবে ব্যবহার করছেন ধর্মের সবাই, হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন সবাই এখানে আসেন, মানত করেন। এই পাথরগুলোতে মোমবাতি জ্বালিয়ে তাদের মনের আশা পূরণের জন্য মানত করে থাকেন। পাশাপাশি এখানে যে তেল বা দুধ দিয়ে পাথরকে ধোয়ানো হয়, সেই সভ্যতাও কিন্তু রয়েছে। চলুন এই এই স্থানের যে ইতিহাসগুলো রয়েছে, সকল বিষয়গুলোই জেনে নেই। চলন বিলের করতা নদীর শাখা এটি। এই করতা নদীর প্রান্তরে সুলতানি আমলে হযরত শাহ শরীফ জিন্দানি ইসলাম প্রচারের জন্য আসেন। তখন এই স্থানটি হিন্দু রাজা মানসিং রায়ের রাজপ্রাসাদ এবং জমিদারিত্ব ছিল। পরবর্তী পালদের সময়ে শাহ শরীফ জিন্দানি এবং হিন্দু রাজা মানসিং এর ধর্ম নিয়ে বিরোধ এবং যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইসলামী শাসক হযরত শাহ শরীফ জিন্দানি জয়লাভ করেন। এদিকে যুদ্ধে হেরে গিয়ে
মানসিং রাজা যখন নিজেই আত্মহত্যা করেন, অন্যদিকে তার মন্দির ভেঙে নতুন করে মসজিদ উৎপন্ন হয়। সেই মসজিদটি এখন ভাঙা মাজার হিসেবে পরিচিত পেয়েছে। বন্ধুরা, আমার সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই অঞ্চলের জনপদের ওনাদের সাথে কথা বলছি। ওনারা ধারণা করছেন বা গল্পে বলছেন যে এই স্থানটি হয়তো একসময় এখানকার যে সাধু সুফি ছিলেন, তিনি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, তার ভাগ্নাকে নাকি এই স্থানটি দেওয়া হয়েছিল। তিনি নাকি এই স্থানটি মসজিদ তৈরি করেছিলেন, পাশাপাশি আরও একটি মসজিদ স্থাপন করেছিলেন, যেটা এখন মাজার হিসেবে পরিচিত। যিনি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন সেই সুফি সাধক হযরত শাহ শরীফ জিন্দানির সেই মাজারটি ঠিক এই স্থানের সামনে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক এই বরাবরই রয়েছে ওনার মাজারটি। তবে এখানে যে ইতিহাস থেকে জানা যাচ্ছে এবং এই স্থানের যে পাথরগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো সম্ভবত আমি অনেক জায়গায় দেখেছি। আসলে এই পাথরের কালারই বলে দিচ্ছে এটা সুলতানি আমলে যে সময় বেলি পাথর ব্যবহার করা হতো। বিশেষ করে এখানে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, এই কারুকার্যগুলো বিশেষ করে কিন্তু সুলতানি আমলে করা হতো। এবং এই সুলতানি আমলের আগে যে হিন্দুরা ছিলেন, যে হিন্দু রাজা বাদশারা থাকতেন, তারা মন্দির স্থাপন করতেন কিন্তু এইরকম কারুকার্য করে। তারপরেও সুলতানি আমলে আমাদের সুলতানি সেই সুফি সাধক যারা ছিলেন তারাও সেম কারুকার্য করেছিলেন। কিন্তু এখানে সব থেকে ভাবার বিষয় হলো, আমি আরও একটি পাথরের গায়ে, অর্থাৎ এই পাথরটি পিলার হিসেবে ব্যবহার হয়েছিল, কিন্তু সেখানে হিন্দুদের মূর্তির স্ট্যাচু দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা কি প্রমাণ করে দিচ্ছে হয়তো এই পিলারটি হিন্দুদের ছিল, এটা মন্দির হিসেবেই ছিল। তবে ইতিহাসে একটি কথা রয়েছে, সেটা হলো পালদের সময় যখন হিন্দু রাজাদের পতন হতে থাকে ধীরে ধীরে, ইসলামিক শাসনরা সুফি সাধকরা যখন যুদ্ধ করে জয়লাভ করেন, তখন তাদের মন্দিরগুলো ভেঙে ফেলা হয়েছিল। সেই ভেঙে ফেলা মন্দির থেকে সেই পাথর ব্যবহার করেই কিন্তু এই ট্যাচুগুলোকে মিলিয়ে দিয়ে কিন্তু মসজিদ তৈরি করা হয়েছিল। হয়তো সেই ধারণা, সেই ধারাবাহিকতায় এখানেও সেটাই ফুটে উঠেছে। ধারণা করা হচ্ছে এখানে একসময় মন্দির ছিল, কিন্তু তারপরে সুফি সাধক হযরত শাহ শরীফ জিন্দানি যখন বাহন সিংহের সাথে যুদ্ধে বিজয় লাভ করেন, তখন এই মন্দিরটি ভেঙে ফেলে দেওয়া হয়। এইরকমটি বোঝা যাচ্ছে এই পাথরের গায়ের যে কারুকার্য সেইগুলো দেখে। আর এখানে যদি দেখাই, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, সম্ভবত এটা কৃষ্ণর একটি স্ট্যাটু দেখতে পাচ্ছেন এখানে, সম্ভবত কৃষ্ণরই একদম। এটা তো কৃষ্ণ, এটা না? এই ছবিটা দেখা যায়, হ্যাঁ কৃষ্ণ মতো না? হ্যাঁ, ওইরকমই দেখা যায়। আচ্ছা, তাহলে কি এইখানে আগে মন্দির ছিল? না, আমরা বলতে পারবো না, এখন ময় মুরব্বীরা বলতে পারবি। এখন আমরা বিষয়টা জানি যে এটা ছিল মামা ভাগ্নের একটা মাজার আছিল। এখন এই কেউ কেউ নানান ধরনের বলে, আমরা জানি যে এই মামা ভাগ্নের বিলেই পরিচিত। এখানে আরো একটি বিষয় প্রচলিত আছে, এই পাথরগুলো নাকি সরানো হলে উনি মারা যান বা অসুস্থ হয়ে যান, এরকম একটা প্রচলিত। হ্যাঁ, আজ থেকে 10-12 বছর আগে আমরা যখন এখানে ছিলাম, এখানে আমার ক্লাব ঘর ছিল, তখন দেখা গেছে এই পাথর যদি কেউ নিয়ে যেত, তার কোনো সমস্যা হইতো, আবার নিয়ে এসে দিত। এখানে অনেক পাথর আছে, অর্থাৎ এই গাছের কারণে পাথরগুলি দেখা যাচ্ছে না। বহুত পাথর আছে এই জায়গায়, বহুত রকমের ডিজাইনের পাথর আছে। অর্থাৎ এই জায়গাটা ছিল মসজিদের মিনারের সিস্টেম আছিল, এখানে ভাঙ্গা, ওই যে এই ক্লাব ঘর ভাঙার সময় এখানে ভাঙ্গা দেওয়া হয়েছে। এখানে মসজিদের মিনার সিস্টেম আছিল, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে অনেকে নামাজও পড়ছে এক সময়। তবে এইখানকার যে পাথরের গায়ে যে স্ট্যাচুগুলো রয়েছে, আমরা যে প্রাচীন ঐতিহ্যের মসজিদগুলো যখন দেখতে যাই, পুরাতন মসজিদগুলো যখন ভেঙে যায়, তখন কিন্তু এই পাথরগুলোর গায়ে থেকে এরকম হিন্দুদের মন্দিরে যে সাজ কাটানো হয়, যে স্ট্যাচুজ আঁকানো হয়, ঠিক সেরকমটাই কিন্তু বের হয়ে আসে। এবার এই ভিডিওর আবারও ফ্ল্যাশব্যাকে চলে যেতে চাই। সেখানে দেখিয়েছিলাম এই পাথরের উপর তেল ঢেলে হাতে পায়ে নিলে নাকি রোগ ব্যাধি ভালো হয়ে যায়। এই স্থানে থাকা এই স্থানীয় ব্যক্তির কাছ থেকে শুনবো এর সত্যতা কতটুকু। আচ্ছা, আপনি বলেন তো, এখানে তেল দেয় কেন? মানুষ এসে তেল বা যে মোমবাতি জ্বালানো হয়, যে জায়গায় তেল দিলে ভালো হবে, ওখানে নিয়ত করে আছে। মানে এখানে তেল দিলেই তার মনে আশা পূর্ণ হবে। ভালো হবে, সেই জন্য তেল। আপনি কখনো তেল দিচ্ছেন এখানে?
না বাবা, আমি তেল মেল দিই না। তাহলে এখানে বাইরে থেকে এসে মানুষের মনে আশা পূর্ণ করে নিয়ে যায়, আপনি বাসার ঘরে থেকে মনে আশা পূর্ণ করলেন না? আমিও আসি তেল নেই মাথায়, আল্লাহ আমার গম দিল। তেল আপনি মাথায় নেন হ্যাঁ, মাথায় লে, গায়ে হাত পাইলে। এখান থেকে? হ্যাঁ, ওই পাথরের। ওই পাথর থেকে তেল মেখে ওইটা গায়ে হাত পা নেন, নিলেই ও বা, আমি তো কোন তোর দিশে পাই না, আমার তো ঘুমই আগে বুঝছে। ওই ঘুম হয় না? পাবনার বড়ি খাওয়া লাগে, সাইড দিয়ে বলি। এই স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, তেল নিলে রোগ ব্যাধি সারার তো দূরের কথা, তাদের নাকি ঠিকমতো ঘুমই হয় না। চলুন এবার মাজারের আশেপাশের বাড়ি ঘরগুলো ঘুরে দেখে আসি, তারা কি বলেন এই মাজার সম্পর্কে। বন্ধুরা, এই মাজারের পাশেই কিন্তু একটি বসতি স্থাপন করা হয়েছে। এটা হলো সেই ভাঙা মাজারটি, ঠিক ওয়ালের এই পাশেই বসতি স্থাপন করা হয়েছে। ওনাদের সাথে কথা বলবো এবং শুনবো এখানে দর্শনার্থী কেমন আছে, ভালো আছেন? আপনি তো খাবার খাচ্ছেন না? এই যে ভাঙা মাজারের সাথে বাসা, এখানে ভয় করে না? না, সমস্যা নেই। শুনেছি এখানে নাকি গায়েবী আওয়াজ আসে, এরকম ধরনের কথাবার্তা। না, আল্লাহর দয়া, কোনো তো গাইবি মাইবি কোনো তো দেহি নেই। যখন যাকে আল্লাহ, এখানে মানুষ কেমন আসেন? মানুষ ভালোই আসে। আচ্ছা, এই মাজার সম্পর্কে আপনারা কতটুকু জানেন? এই মাজার আমার তো কথা বলে 700-800 বছরের কথা, আমার কি তাই কবে পারি অত। আপনি জানেন না? ইতিহাস সম্পর্কেও জানেন না, এটা কেন উৎপন্ন হলো? ওই যে মুরব্বী জানে ভালো। তো এই বাড়িতে এসে, এই বাড়িতে তো আপনার না? হ্যাঁ, এই বাড়ি কত বছর ধরে করেছেন এখানে? তা তো 6-7 বছর। 6-7 বছর ধরে আপনি এই যে একা বাড়ি করে আছেন এই মাজারের পাশে, অন্যরা আসতে ভয় পায়। আর কিন্তু আমার আপনারা- ছেলে পাইছিল একদিন, বুঝছেন? হ্যাঁ, আমার ছেলে না রাত 12টার সময় আসছিল, অটো নিয়ে আসতে গেলে যে চুক্তি মারছিল ওই যে ধানের, আর গাড়ির সাথে না আসতে গেলে না, আগের দিন কাঁঠাল পাইছে, কাঁঠাল পাইবে বলে লাখ মুখ দিয়ে পরে রক্ত বাড়ানো হয়েছে। এইখানে হ্যাঁ, এই- এই গাছে কাঁঠাল? এই ঘটনা কি সত্য এটা? হ্যাঁ সত্য। আর সে তেনা পরে যাহালি পারে আমাকে আর কয়নি আমার বেটা, আমি পরের বাড়ি কাম করি তো ধানের আবাদ দিতেছি। আর সেই রাতে 12টার সময় আসতে পারলেই নিয়ে ওই জায়গায় ধরো যে মানুষ একবারে অটোর আলো মালো সব বন্ধ হয়ে গেছে, বন্ধ আছে। চা দেখে যে পুরো 5-7 মানুষ এইরকম দাড়ি, এইরকম তসবি ধরে সালাম দিলি পারে কাজ হলো নি, বুঝছেন? রাসপাতলা এটা করে পারি। আচ্ছা, এইতে বয়ে আয়া মাও যাইলো আইলো আইলো এরকম খালি এরকম কিছু আপনাদের সামনে বললে আপনারা সালাম দিবেন, কথা বলবেন? সাহস করলে করবোই তো, সমস্যা কি? কেন, ক্ষতি করার কোনো অপশন না নাই? না, এই যে জন বাচ্চা হইতেছে আল্লাহর দোয়া, মাজারে সবসময় থাকতেছে, করছে, আমার কোনো ক্ষতি করে করে হাত নেই। অবশ্যই। তো এই বাড়িতে এসে আপনার ছেলে কয়জন? উনি একাই যিনি এই বিপদে পড়েছিলেন? না, 3 বেটা 3 ছেলে 2 ও। মেয়ে। তবে এখানে এসে রান্না হচ্ছে না? হ্যাঁ, এরা রান্না করতেছে। বন্ধুরা, আমি আসলে বিষয়টা বুঝি না। আমি যখনই ভিডিও করতে যাই বা এলাকার মধ্যে ঢুকি, যে বাড়িতে প্রবেশ করি সেখানে কিন্তু রান্নার দৃশ্য পাই। তো এখানে মাজারের পাশে কিন্তু রান্না হচ্ছে, এই যে দেখুন রান্নাটি চলছে। আপনি ভালো আছেন? কি রান্না করতেছেন এখানে? মাংস? আচ্ছা আচ্ছা, এই যে মাংস রান্না করতেন, এটা তো কি মুরগির মাংস? হাঁসের মাংস? বন্ধুরা, আমি কিন্তু সব থেকে বেশি হাঁসের মাংস খাই, আর হাঁসের মাংসের সব থেকে প্রিয় খাবারটা কিন্তু এই হাঁসের মাংস। সেই হাঁসের মাংসই এখানে রান্না করা হয়েছে। বন্ধুরা, এখানে এসে কাকতালীয় একটি বিষয়, এখানে এসেছিলাম, আসার পথে দেখালাম যে মিলন ভাইয়ের সাথে পরিচিত হলো। তো মিলন ভাই আমাকে জানালেন এখানে শুক্রবারে আসলে নাকি লোকজন ভরে যায়। তো এখানে এসে মনে মনে আমিও ভাবছিলাম যদি কিছু লোকজন আসে তাদের কার্যক্রমগুলো তুলে ধরবো, আর সেই এখানে এসে মনে মনে ভাবাতেই হয়তো কবুল হয়ে গিয়েছে। যার কারণে এখানে দর্শনার্থীরা এসেছেন, তারা তাদের মানত থেকে শুরু করে যে তেল পাথরে ঢেলে তেল উঠাই নিয়ে যে তারা সুস্থ হওয়ার জন্য বা একটা প্রক্রিয়া সম্পাদন করে, সেই সকল কিছুই দেখতে পেলাম। খুবই অসাধারণ দৃশ্যের সম্মুখীন হয়ে গেলাম, আর ভিডিওটি হয়তো সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেল।